এনেছো? হ্যাঁ, যা যা বলেছ সব এনেছি। ঠিক আছে, তাহলে চলো এখন। আ বন্ধু মানে সুখে দুঃখে পাশে থাকা, বন্ধু মানে শর্তবিহীন কাউকে ধরে রাখা, বন্ধু মানে উজাড় করে ভালোবেসে যাওয়া, বন্ধু মানে আড্ডাবাজি, যা খুশি তা খাওয়া। আমি অনিমেষ, গ্রামের খুব সাধারণ একজন ছেলে। আজ আমি খুব খুশি, কারণ প্রায় 2 বছর পর আমার বাল্যকালের বন্ধু নিখিল কানাডা থেকে দেশে ফিরেছে। এখন আমি ওর বাড়িতেই যাচ্ছি। নিশ্চয়ই ও আমার জন্য অপেক্ষা করছে। আজ সারাদিন 2 বন্ধু একসাথে ঘুরবো, খাবো আর আড্ডা দিব। আরে, এখানে সবাই এমন জড়ো হয়ে আছে কেন? দেখি তো একটু। আমি সাইকেল রেখে সেখানে এগিয়ে যাই। তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম বেলতলায় সাদা কাপড় পরা একটা লাশ মুড়িয়ে রাখা হয়েছে। ভয়ে আমি চমকে উঠলাম। পাশে দাঁড়িয়ে থাকা একজন লোককে বললাম, দাদা, এটা কার লাশ? কেমন করে হলো এসব? এটা একটা মেয়ের লাশ। কেউ খুব জঘন্যভাবে মেয়েটিকে হত্যা করেছে, এখানে ফেলে রেখেছে। তবে মেয়েটির নাম পরিচয় এখনো জানা যায়নি। পুলিশকে খবর দেওয়া হয়েছে। ধুলিগ্রাম বেশ শান্ত এবং সভ্য বলে পরিচিত। জানি না মেয়েটির সাথে কার এমন গভীর শত্রুতা ছিল যার জন্য মেয়েটিকে প্রাণ হারাতে হলো। নানান কথা ভাবতে ভাবতে আমি নিখিলের বাড়িতে চলে আসলাম। আমাকে দেখে নিখিল বেশ আনন্দিত হয়ে বলল, আরে অনিমেষ, কতদিন পর দেখা হলো, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? খুব ভালো আছি। চল আমার রুমে চল, কিছুক্ষণ বিশ্রাম করে তারপর আমরা গ্রাম ঘুরে দেখব। বিদেশে থাকা অবস্থায় আমি আমাদের ধুলিগ্রামকে খুব মিস করেছি। নিখিল আমাকে ওর রুমে নিয়ে যায় এবং অনেক গল্প করতে শুরু করি আমরা। কিছুক্ষণ পর আমরা গ্রাম ঘুরে দেখার জন্য বেরিয়ে যাই। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে 2 বন্ধু হারিয়ে যাই। দেখতে দেখতে বিকেল গড়িয়ে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারিনি। আমি যাই রে, সন্ধ্যা হয়ে গেছে, কাল সকালে আবার আসব। সে কি কথা? আমি এতদিন পরে দেশে ফিরলাম আর তুই কিনা এখন চলে যাবি? না না, কিছুতেই এটা হবে না। আজ রাতে আমরা দুজন একসাথে থাকবো, অনেক গল্প করব। না রে, আমাকে যেতেই হবে। মা ভীষণ অসুস্থ, ছোট কাকা নতুন বিয়ে করেছে, আর তাছাড়া আজ ভোরবেলা মোড়ে একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছে। আমি যদি বাড়ি না ফিরি তাহলে মা ভীষণ চিন্তা করবেন, হয়তো আমার চিন্তা আরও বেশি অসুস্থ হয়ে পড়তে পারেন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কাল সকালে কিন্তু চলে আসিস।
আমি নিখিলের কাছ থেকে বিদায় নিয়ে সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি। তারপর থেকে মা এবং কাকারা আমাকে বড় করেছেন। আমাকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন। জানি না আমি মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো কিনা। নানার কথা ভাবতে ভাবতে আমি বেলতলা মোড়ে চলে এসেছি। কেন যেন আমার একটু ভয় লাগছে। আমি খুব তাড়াতাড়ি সাইকেল চালাচ্ছিলাম। হঠাৎ কারো কান্নার শব্দ শুনে আমি চমকে উঠলাম। আমি সাইকেল থামিয়ে আশেপাশে ভালো করে দেখতে লাগলাম। তখনই আমি দেখলাম 24-25 বছর বয়সের অপরূপ সুন্দরী একটি মেয়ে বেলতলায় দাঁড়িয়ে আছে। তার পরনে ছিল লাল টকটকে পোশাক এবং হাতে ছিল বড় ব্যাগ। মেয়েটি এতই সুন্দরী ছিল যে স্বর্গের কোনো অপ্সরার সাথে তুলনা করা হলেও কম হবে। আমি ভীষণ অবাক হলাম, কারণ একটু আগেও মেয়েটি এখানে ছিল না। আমি তার কাছে এগিয়ে গিয়ে বললাম, আপনি কে? অন্ধকারে একা দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি জানেন না এই জায়গাটা ভালো নয়? আজ সকালে এখানে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। আমার কথা শুনে মেয়েটা আমার দিকে বড় বড় চোখ করে রেগে তাকালো। যদিও আমি তার রাগের কারণটা বুঝতে পারলাম না, কিন্তু আমি আরো অবাক হয়ে দেখলাম মেয়েটা আমার কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছিল না। মেয়েটির ব্যাপারে আমার কৌতূহল আরো বেড়ে যায়। মানে দিদি, আপনার নামটা কি? আপনাকে তো এর আগে কখনো ওই গ্রামে দেখেছি বলে মনে হচ্ছে না। আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? কোথায় যাবেন আপনি? চলুন, আমি আপনাকে তাহলে পৌঁছে দিচ্ছি। শহরে যাব। ও আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে বাসে উঠিয়ে দিচ্ছি। এখানে এভাবে একা একা দাঁড়িয়ে থাকবেন না। আসুন, আমার সাইকেলে এসে বসুন। মেয়েটি হাসি মুখে আমার সাইকেলে এসে বসলো। আমি সাইকেল ঘুরিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। হঠাৎ খুব জোরে কারো চিৎকার শুনে আমি সাইকেল থামালাম। পিছনে ঘুরে তাকিয়ে দেখি, আমি চমকে উঠলাম। আমি দেখলাম মেয়েটি আমার সাইকেলের পিছনে নেই। মেয়েটি আবারও বেলতলায় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভীষণ অবাক হয়ে মেয়েটির কাছে আবারও চলে যাই। কি হলো দিদি, আপনি এই সাইকেল থেকে নেমে গেলেন কেন? সাইকেলে যাব না। কিন্তু স্টেশন এখান থেকে তো অনেক দূর, পায়ে হেঁটে গেলে তো অনেকটা সময় লেগে যাবে। আপনি বাস মিস করতে পারেন। সাইকেলে যাব না। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা পায়ে হেঁটে স্টেশনে যাই। মেয়েটির আচরণ আমার কাছে ভীষণ অদ্ভুত মনে হচ্ছিল। কেন যেন মেয়েটাকে আমার পাগল মনে হচ্ছে। তাই ওনাকে আর রাগালাম না। ওনার কথা মতো পায়ে হেঁটে স্টেশনে যাচ্ছিলাম, কিন্তু পথ যেন কিছুতেই ফুরোচ্ছে না। হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেলাম। হঠাৎ বেলতলায় আমি আমার সাইকেল দেখে চমকে উঠলাম। খুব অদ্ভুতভাবে আমি এত সময় ধরে হেঁটে আবারও বেলতলায় চলে এসেছি। জানি না আমি এটি মনে মনে কি ভাবছে। মানে দিদি, কিছু মনে করবেন না, হয়তো আমি আনমনে আবার একই জায়গায় চলে এসেছি। চলুন আমরা আবার স্টেশনের দিকে যাই। মেয়েটির ঠোঁটের কোণে এক দুষ্টু হাসি ফুটে উঠল, কিন্তু সে কোনো কথা বলল না। আমার সাথে তাল মিলিয়ে হাঁটতে লাগলো। খুব অদ্ভুতভাবে আবারও আমরা হাঁটতে হাঁটতে এই বেলতলায় চলে আসলাম।
এবার ভয় আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। আমি বুঝতে পারলাম আমার সাথে অস্বাভাবিক কিছু ঘটছে। আর তখনই খুব জোরে বৃষ্টি শুরু হলো। আমি বৃষ্টিকে তখন আর পাত্তা দিলাম না, তাই এক মুহূর্তের জন্য হাঁটা থামালাম না। গায়ের সমস্ত শক্তি দিয়ে খুব জোরে হাঁটার চেষ্টা করলাম। হঠাৎ মেয়েটি খুব বিশ্রীভাবে হাসতে শুরু করলো। মেয়েটির এভাবে হাসির কারণ আমি ঠিক বুঝতে পারলাম না, তাই আমি খুব অবাক হয়ে তার দিকে তাকালাম আর চমকে উঠলাম। আমি দেখলাম বৃষ্টির পানিতে ভিজে একদম চুপসে গেছি, কিন্তু বৃষ্টির পানি মেয়েটিকে একটু ভিজাতে পারছে না। তার গায়ের কাপড় একদম শুকনো। কেমন করে সম্ভব? বৃষ্টির পানিতে দেখছি আপনাকে ছুতেই পারছে না। আগের চেয়ে আরো বেশি জোরে খুব বিশ্রীভাবে মেয়েটি হাসতে থাকলো। তার হাসির শব্দে পুরো বেলতলা কেঁপে উঠছে। দিদি, আপনি এভাবে হাসছেন কেন? আমার না খুব ভয় করছে। আমি এ কথা বলতেই মেয়েটি তার হাসি থামালো এবং প্রচণ্ড রেগে আমার দিকে তাকালো। আমি দেখলাম ক্রোধে তার চোখ দিয়ে আগুনের ফুলকি বেরোচ্ছে। ভয়ে আমার পায়ের নিচের থেকে মাটি সরে যাওয়ার অবস্থা। হঠাৎ মেয়েটির পরনের পোশাক ধবধবে সাদা হয়ে যায়। আমি ভীষণ অবাক হয়ে বললাম, কি দিদি, আপনার পরনের পোশাক সাদা হয়ে গেল কেন? আমার সাথে কি হচ্ছে? আমি স্বপ্নে দেখছি না তো? মেয়েটি আবারও অট্ট হাসিতে ভেঙে পড়ল এবং মুহূর্তের মধ্যেই হাসি থামিয়ে প্রচণ্ড রেগে শক্ত করে আমার হাত চেপে ধরল। আর সাথে সাথে তার চেহারাও বিকৃত হয়ে যায়। সুন্দরী নারী থেকে ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হয়। প্রচণ্ড ভয় আমার হাত পা থরথর করে কাঁপতে থাকে। বুকের ভিতরের প্রাণ পাখিটা ছটফট করতে লাগলো। মনে হচ্ছিল বুকের খাঁচা ভেঙে এখনই বাইরে বেরিয়ে আসবে। প্রেতাত্মাটার হাত থেকে ছুটে পালানোর শক্তি আমার শরীরে আমি পাচ্ছিলাম না। বুঝতে পারলাম আমার শরীরের উপর নিয়ন্ত্রণ আমি হারিয়ে ফেলেছি। আমার প্রচণ্ড মাথা ঘুরতে লাগলো, চোখের সামনে সব কিছু ঝাপসা দেখতে লাগলাম। আর তখনই আমি অনুভব করলাম কেউ একজন আমার হাত ধরে টেনে আমাকে সেখান থেকে নিয়ে আসছে। তারপর আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরে আসার পর আমি দেখলাম ভোর হয়ে গেছে এবং আমি আমার ঘরের বিছানায় শুয়ে আছি। আমার পাশে আমার মা বসে আছেন। আমি উঠে বসতেই মা আমাকে বললেন, উঠেছিস বাবা? তোর কি হয়েছিল রে? তেমন কিছু না মা, আমাকে বাড়ি দিয়ে গেল কে? একটা লোক তোকে রাত্রের বেলা অজ্ঞান অবস্থায় বাড়ি দিয়ে গেছেন। এখন তুই তাড়াতাড়ি একটু বাইরে যা তো। গতকাল রাতে তোর ছোট কাকা বাড়ি ফিরে আসেনি। আশেপাশে একটু ভালো করে খুঁজে দেখ তো, তোর ছোট কাকাটা কোথায় গেল? কথাটা শুনতেই আমার বুকের ভিতরে মোচড় দিয়ে উঠল। আমার সাথে ঘটে যাওয়া গতকাল রাতের ঘটনা কিছুই মাকে জানালাম না। শুনলে হয়তো মা দুশ্চিন্তা করতে পারেন। আমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে ছোট কাকাকে খুঁজতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমি বেলতলায় চলে আসলাম। দেখলাম সেখানে আজও মানুষ জড়ো হয়ে আছে। আমি দৌড়ে সেখানে গেলাম আর গিয়ে দেখলাম ছোট কাকার লাশ বেলতলায় পড়ে আছে।
মনে হচ্ছিল আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে, পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো অবস্থা। আমি বুঝতে পারলাম গতকাল রাতে আমার সাথে সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল। নিশ্চয়ই আমার ছোট কাকা সেই প্রেতাত্মাটার খপ্পরে পড়েছিলেন। আমি হাউমাউ করে কাঁদতে লাগলাম। আমাদের পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি আমার ছোট কাকাই ছিলেন। জানি না তার মৃত্যুর পর বাড়ির কি অবস্থা হবে। তখন ছোট কাকার একমাত্র বন্ধু সতীশ সেখানে আসলেন। ওনাকে দেখে আমি কান্নায় ভেঙে পড়লাম। কান্না করতে করতে আমি বললাম, সতীশ কাকা, কে আমার ছোট কাকার সাথে এমন নির্মম কাজ করলো? একদিন আগে এখানে একটা মেয়ের লাশ পাওয়া গেল, আর আজ আমার ছোট কাকা। গতকাল রাতে প্রেতাত্মাটার কবল থেকে বাঁচিয়ে আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়েছিলাম। তোমার কোনো ক্ষতি করতে না পেরে প্রেতাত্মাটি তোমার কাকাকে হত্যা করেছেন। আসলে এই প্রেতাত্মাটি তোমার কাকার প্রেমিকা ছিলেন। ওদের 5 বছরের প্রেম ছিল, কিন্তু তোমার কাকা অন্যত্র বিয়ে করেছেন, কারণ মেয়েটির সাথে তোমাদের জাত মিলে না। মেয়েটি প্রচণ্ড পাগলামি করতে শুরু করেছিল এবং তোমার কাকাকে বিয়ের জন্য প্রেসার দিচ্ছিল। বাধ্য হয়ে তোমার কাকা মেয়েটিকে রাতের বেলা বেলতলায় আসতে বলেন। মেয়েটি তার বাড়ি থেকে অনেক সোনাদানা টাকা পয়সা নিয়ে এসেছিল। কথা ছিল দুজন পালিয়ে শহরে গিয়ে বিয়ে করবে, কিন্তু তোমার কাকা নির্মমভাবে মেয়েটিকে হত্যা করে তার ব্যাগটি নিয়ে বাড়ি চলে যায়। আর তাই মেয়েটির আত্মা অশুভ আত্মা হয়ে তার বদলা নিতে গতকাল রাতে বেলতলায় ঘুরে বেড়াচ্ছিল। তোমার কাকাকে হত্যা করে তার আত্মা এখন শান্ত হয়েছে। সমস্ত কথা শুনে আমি ভীষণ অবাক হলাম। আমার কাছে সমস্ত কিছু দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। জানি না কেমন করে এই চরম সত্যের মুখোমুখি হবে আমার পরিবার। কেদিন সবাইকে চমকে দিল।
সবাইকে চমকে দেব, করবেন বেশে ভরে ভেসে দাঁড়াবো, এ কত সুন্দরী নায়িকায় আমার, আমি হিরো হব। যা খুশি তাই, ইচ্ছা ইচ্ছা। পেন করে ভেসে যাওয়া, কত সুন্দরী নায়িকা আমি হিরো ওই যে দুজন লোক হাঁটিয়ে হাঁটিয়ে যাচ্ছে, বাপ কা বেটা বেটা কা বাপ। এই 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 আনটা হোন্ডা চলে গেল মনে হইল। একটা দুইটা অটো রিক্সা আসতেছে, এখানে শরীফ নামের এক ভদ্রলোক আসতেছে দিক দিয়ে। কত সুন্দরী নায়িকা বাগান কৃষি, বাগান কৃষি
হুম